হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টালান্টা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমি মেনলি আজকের যে ক্লাসটা তাতে অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক যে অর্গানিক অ্যামিনগুলো হয় সেই অ্যামিনগুলোর বেসিসিটি অর্ডার নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি দেখেছি যে আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে, এবং যে কেউ যদি দেখে যে 1995 থেকে 2021 এই টাইম স্প্যানে যদি আইপিএমটি আগে হতো, এখন নিট বা জেইই মেন, অ্যাডভান্স, কেভিপিওয়াই এদের যে কোয়েশ্চেন পেপার তাতে বেসিসিটি অর্ডার নিয়ে প্রচুর কোয়েশ্চেন থাকে। অলমোস্ট আমি যদি এই একটা হিউজ টাইম স্প্যান 95 থেকে 2021 এই টাইম স্প্যানে দেখি, তাহলে আমরা দেখবো যে অলমোস্ট 80% টাইমস যা কোয়েশ্চেন পেপার হয়েছে তাতে এইগুলোর উপর কোয়েশ্চেন ছিল। তো সুতরাং আজকের ক্লাসে আমি চেষ্টা করব এই জায়গাগুলোর উপর যে বেসিক কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো আসে। আমি এরকম কখনো বলছি না যে এটা দিয়ে পুরোটা কাভার্ড হবে। পুরোটা কাভার করার জন্য আরো এক্সট্রা কিছু ক্লাস দরকার, কিছু ডিপিপি মেটেরিয়াল সলভ করা দরকার, সেগুলো আমরা আলাদা করে প্রোভাইড করি। কিন্তু বেসিক জায়গাটা, যে কোনো ফান্ডামেন্টাল একটা চিন্তা করতে গেলে তো কিছু বেসিক ফান্ডামেন্টালস এর উপর বেস করে আমাদের ভাবনা প্রসিড করাতে হয়। তো সেইটা মানে যখন অ্যামিন বা সাবস্টিটিউটেড অ্যামিন বা প্রতিস্থাপিত অ্যামিন, সেটা অ্যালিফ্যাটিকই হোক বা অ্যারোমেটিকই হোক, সেটা অ্যালিফ্যাটিক অ্যামিন হতে পারে বা অ্যারোমেটিক অ্যামিন হতে পারে, এবং তারা মানে নর্মাল অ্যামিন হতে পারে, অথবা তারা সাবস্টিটিউটেডও হতে পারে, প্রতিস্থাপিত হতে পারে। তো এদের বেসিসিটি অর্ডার কম্পারিজন, এইটা আজকের ক্লাসের উদ্দেশ্য। তো এখানে আমি জাস্ট প্রবলেম টু প্রবলেম মুভ করব, এক একটা করে প্রবলেম, এক একটা করে এক্সাম্পল আমি সাইট করব, এবং তার করেসপন্ডিং কনসেপ্ট বলে আমরা মুভ করব। প্রথম সেটটা নেওয়া যাক যে আর আমি এখান থেকে শুরু করি, বেসিক জায়গা থেকে। অ্যামোনিয়া নিলাম, RNH2 একটা 1 ডিগ্রি অ্যামিন, R2NH একটা 2 ডিগ্রি অ্যামিন, এবং R3N একটা 3 ডিগ্রি অ্যামিন। তো এদের বেসিসিটির অর্ডারটা, ক্ষারকীয়তার ক্রম কি হবে? তো এখানে এটা দেখতে হবে যে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার ডোনেশনের টেন্ডেন্সিটা যেখানে বেশি হবে তার বেসিসিটি তত বাড়বে, এবং লোন পেয়ারের ডেন্সিটিটা এখানে ডিপেন্ড করবে এই যে আর অ্যালকিল গ্রুপগুলো তার প্লাস আই ইফেক্টের উপর। এখানে একটা আর এর প্লাস আই করবে, এখানে দুটো আর এর প্লাস আই ইফেক্ট করবে, আর এখানে তিনটে আর এর প্লাস আই ইফেক্ট করবে। তাহলে সবচেয়ে বেশি ডেন্সিটি আসবে 4 নম্বরে। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, হাইড্রোজেন হ্যাজ নাইদার ইফেক্ট, এর কোনো ইফেক্ট নেই, আই ইফেক্টও নেই, আর ইফেক্টও নেই। সেই কারণে এর যে লোন পেয়ারের ডেন্সিটি সেটা ইনট্যাক্ট থাকবে, ওটা বাড়বেও না কমবেও না। তাহলে যত বেশি ডেন্সিটি বাড়বে লোন পেয়ারের নাইট্রোজেনের উপর, তার বাইরে ডোনেট করার টেন্ডেন্সি তত বাড়বে, তত বেসিসিটি ইনক্রিজ করবে। তাহলে 4 টপ করবে, তারপর হবে 3, তারপর হবে 2, তারপর হবে 1। এই যে বেসিসিটির অর্ডারটা, এটা আমাদের নোট করে রাখতে হবে। এই বেসিসিটির অর্ডারটা কিন্তু ইদার গ্যাসিয়াস ফেজে, মানে যখন কম্পাউন্ডগুলো গ্যাসীয় অবস্থায় থাকবে, অর ইন সলিড স্টেট, বা যখন কঠিন অবস্থায় থাকবে, তখন এই অর্ডারটা ফলো করে। কিন্তু কম্পিটিটিভে এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন বারবার আসে, সেটা হচ্ছে অ্যাকুয়াস ফেজে এই সাবস্টিটিউটেড অ্যামিনগুলোর বেসিসিটির অর্ডার। সেটা মানে আমরা দেখে নিই যে এই আর এর জায়গায়
আমি একবার মিথাইল নেব, একবার ইথাইল নেব। তো আবার আমরা লিখব যে বেসিসিটি অর্ডার কার কার না অ্যামোনিয়া, মিথাইলামিন, ডাইমিথাইলামিন এবং ট্রাইমিথাইলামিন। এদের বেসিসিটি অর্ডার কোথায় না ইন অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণে। আগেরটা যেটা জেনারেল অর্ডার ছিল সেটা হচ্ছে গ্যাস ফেজ বা সলিড ফেজে। যদি জলীয় দ্রবণে হয় অ্যাকুয়াস ফেজে, তখন দুটো অপোজিং ফ্যাক্টর কাজ করে। একটা হাইড্রেশন ফ্যাক্টর, মানে এই অ্যামিনগুলোর যে করসপন্ডিং কনজুগেট অ্যাসিড সেটা ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে একটা হাইড্রেশন করে স্টেবিলিটি বাড়ানোর জায়গা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্লাস হাই ইফেক্ট গুলো অপারেটিভ। তো দুটো অপোজিং ফ্যাক্টর কাজ করে একটা জায়গায় অপটিমাইজেশন হয়। তো সেটা ডিটেল অন্য ক্লাসে আমরা করব, ওই জায়গায় যাচ্ছি না, যেহেতু আজকের ক্লাসটা আমরা জাস্ট এমসিকিউ ফরম্যাটে নিচ্ছি। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দুটো অপোজিং ফ্যাক্টরের জন্য অপটিমাইজেশনটা হয়ে দেখা যায় যে হাই স্পেসিসিটি হয়ে যায়, সেটা অ্যাকুয়াস সলিউশনে সেটা হয় এই CH3(NH), এই 2 ডিগ্রি অ্যামিনটা মোস্ট বেসিক হয়ে যায় যখন মিথাইল সাবস্টিটিউশন থাকে। তারপর হয় 1 ডিগ্রি অ্যামিনটা, তারপর হয় 3 ডিগ্রি অ্যামিন, আর লোয়েস্ট হয়ে যায় অ্যামোনিয়া। এবার সেম কোয়েশ্চেন দিল যে অর্ডার অফ বেসিসিটি ইন অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণে ক্ষারকীয়তার ক্রম। আগেরটা ছিল মিথাইল সাবস্টিটিউটেড, এবার অ্যালকিনটা ইথাইল দিয়ে সাবস্টিটিউশন করা হবে। মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, and this is the 4th one. এই অবস্থায় এই অ্যাকুয়াস সলিউশনে এই যে দুটো অপোজিং ফ্যাক্টর, একটা হাইড্রেশন এনার্জি ফ্যাক্টর এবং আর একটা প্লাস আই ইফেক্ট ফ্যাক্টর, ওটা অপটিমাইজ হয়ে দেখা যায় যে অ্যাকুয়াস সলিউশনে টপ করে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনটাই, মানে এটা। তারপর 3 ডিগ্রি অ্যামিনটা হয়, তারপর 1 ডিগ্রি অ্যামিন হয়, তারপর অ্যামোনিয়া হয়। 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি। যখন 8টা হচ্ছে ইথাইল, আর যখন 8টা মিথাইল তখন 2 ডিগ্রি টপ করবে, 2 ডিগ্রি অ্যামিন, তারপর 1 ডিগ্রি অ্যামিন, তারপর 3 ডিগ্রি অ্যামিন। এই সেকেন্ড আর থার্ড পজিশনটা শাফলিং করে যায় মিথাইল আর ইথাইলের ক্ষেত্রে। তো আমরা মোটামুটি 3টে টাইপের অর্ডার দেখে নিলাম। আবার আমরা অর্ডার অফ বেসিসিটিতে চলে এলাম। এখানে সেটটা এরকম দিল, এটা 1 নাম্বার কম্পাউন্ড, তো 2 নাম্বার কম্পাউন্ড, 3 নাম্বার কম্পাউন্ড, 4 নাম্বার কম্পাউন্ড। এদের ক্ষারকীয়তার ক্রম। তো একই জায়গা, নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি যেখানে বেশি, তার বাইরে ইলেকট্রন লোন পেয়ারটা ডোনেট করার টেন্ডেন্সি তত বেশি হবে।
higher the tendency to donate electron outside, higher will be the Lewis specificity of the corresponding compound. যত বাইরে ইলেকট্রন প্রদানের প্রবণতা যত বাড়বে তত লিভিস ক্ষারকীয়তা বৃদ্ধি পাবে। এখন এখানে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা সেটা এন্টায়ার রিং এর রেজোনেন্স ডিসপার্স হবে। এখানে রেজোনেন্স যাচ্ছে না, এখানে রেজোনেন্স হলো কিন্তু কম্পারেটিভ শর্ট এটা রেসপেক্টে, আর এইটা এই অবধি গেল। তো তার মানে যত বেশি রেজোনেন্সে যত বেশি জায়গা জুড়ে ডিসপার্স পাবে তত নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি ফল ডাউন করবে, তত বেসিসিটিটা ফল ডাউন করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের লোন পেয়ারটা 3টে পাই বন্ডের সঙ্গে রেজোনেন্সে ইনভলভ বেনজিন রিংয়ে, whereas এখানে একটা পাইয়ের সঙ্গে ইনভলভ আর এখানে 2টো পাই বন্ডের সঙ্গে ইনভলভ। যত বেশি পাই বন্ডের সঙ্গে ইনভলভ তত লোন পেয়ারটা বেশি ডিসপার্স হয়ে গেছে, তত ওর বেসিসিটিটা ফল ডাউন করবে। আর এইখানে নো রেজোনেন্স, ফলত এই লোন পেয়ারটা পুরোটাই অ্যাভেলেবল থাকবে, ওটা মোস্ট বেসিক হবে। তাহলে টপ করবে হচ্ছে 2, তারপর চলে আসবে হচ্ছে 3, তারপর হবে 4, লোয়েস্ট হয়ে দাঁড়াবে 1। নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখে নিই যে সেম অর্ডার অফ বেসিসিটি ক্ষারকীয়তার ক্রম। আগেরটা বোধহয় সম্ভবত 4th অর্ডার হলো, এটা 5 নাম্বার অর্ডার। এটা 1 নাম্বার কম্পাউন্ড, এটা 2 নাম্বার কম্পাউন্ড, এটা 3 নাম্বার কম্পাউন্ড, এটা 4th কম্পাউন্ড। সেম একই জায়গা এই কোয়েশ্চেনই বারবার পড়ে। এই নাইট্রোজেনাস যেগুলো অ্যামিন বেস এবং সাবস্টিটিউটেড অ্যামিন, যে অ্যামিন বেস এগুলো যেমন আমরা আগে অ্যালিফ্যাটিক অ্যামিন দেখলাম মিথাইল মিথাইল দিয়ে, এগুলো অ্যারোমেটিক অ্যামিনের প্রবলেম। তো এদের বেসিসিটির অর্ডার কনসেপ্ট একই, নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি আমার চিন্তা করতে হবে। তো আমরা দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার বেনজিন রিংয়ের সঙ্গে কিন্তু রেজোনেন্স ইনভলভ, প্রত্যেকটা ক্ষেত্রে। যেটা ম্যাটার করবে এই যে সিএলটা তার কি এফেক্ট কাজ করছে। হ্যালোজেন সেখানে ডমিনেটিং হয়ে দাঁড়ায় আই এফেক্ট, এবং যেহেতু সে ইলেকট্রন উইথড্রয়িং তাই সে মাইনাস আই এক্সার্ট করবে। আই ইফেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স। যত ক্লোজে থাকবে সিএলটা NH2 গ্রুপের তত সিএলটা জোরে ইলেকট্রনটাকে টানবে থ্রু স্পেস, থ্রু মাইনাস আই, এবং তত নাইট্রোজেনের লোন পেয়ারটা টাইটলি হেল্ড আপ হবে, তত ওর বাইরে রিলিজ করার টেন্ডেন্সি লোন পেয়ারের কমে যাবে, বেসিক্যালি ফল ডাউন করবে। তাহলে এখানে মাইনাস আই কাজ করবে, সেটা স্ট্রংগেস্ট কারণ সবচেয়ে ক্লোজে আছে। আচ্ছা, তারপর এটাতে যে মাইনাস আই কাজ করবে সেটা স্ট্রঙ্গার, আর এইটা জাস্ট স্ট্রং মাইনাস আই কারণ এটা সবচেয়ে দূরে আছে। আর এখানে নাইদার আই এফেক্ট, তো এখানে যেহেতু কোনো আই এফেক্ট নেই, উইথড্রয়িং এফেক্ট নেই, সেই জন্য এর লোন পেয়ারের ডেনসিটিটা সবচেয়ে বেশি থাকবে। তাহলে 4 একটা হাইয়েস্ট হবে, তারপর যত মাইনাস আই কম হবে তত লোন পেয়ারটা টাইটলি হেল্ড লুজলি হেল্ড আপ থাকবে, তত বাইরে রিলিজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে। তাহলে 4 এর পর চলে আসবে 3, তারপর চলে আসবে 2, তারপর চলে আসবে 1। আমরা বেসিসিটি অর্ডার এর পরের প্রবলেমটা চলে আসবো। এখানেও এই সাবস্টিটিউটেড অ্যামিনের বেসিসিটি, সেটা হচ্ছে অর্ডার অফ বেসিসিটি। এটা 1 নম্বর কম্পাউন্ড, এটা 2 নম্বর কম্পাউন্ড,
3 নাম্বার কম্পাউন্ড, নাম্বার কম্পাউন্ড, this one is compound 5. তো এই পাঁচটা কম্পাউন্ড এরা সবাই অ্যারোমেটিক অ্যানিন মানে সাবস্টিটিউটেড অ্যানিন। তো এদের ক্ষারকীয়তার ক্রম বা বেসিসিটি অর্ডার সবকটাই যেহেতু অ্যানিন মাদার স্টাফ, তো সেই জন্য ওখানে তোর নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই রেজোনেন্স ডিসপার্স হচ্ছে। তো তার মানে প্রত্যেকটাই লিনিয়ার মধ্যে ডিসপার্স হবে। এবার দেখা যাচ্ছে যে এই উল্টো দিকে প্রত্যেকটারই প্যারা পজিশনে কোনো না কোনো গ্রুপ সাবস্টিটিউটেড আছে এক্সেপ্ট 2। এই উল্টো দিকের গ্রুপগুলোর এফেক্টটা দেখতে হবে। Cl যে কোনো হ্যালোজেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে I এফেক্টটা ডমিনেটিং হয়। তো মাইনাস আইটা কনসিডার করব, মানে ইলেকট্রন উইথড্রয়িং। এদিকে তো হাইড্রোজেন আছে, ইট হ্যাজ নাইদার এফেক্ট, মানে এর কোনো আলাদা করে এফেক্ট নেই, মানে এটাই তো রেফারেন্স কম্পাউন্ডটা। NO2 Cl এর থেকে মাইনাস আইটাও স্ট্রং হবে, as well as ও মাইনাস আর ইফেক্ট এক্সার্ট করবে। তাহলে মাইনাস আই মাইনাস আর দুটোই পড়ছে। মিথাইলের প্লাস আই, তার মানে ও ইলেকট্রন ডোনেশন করে নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটিটা বাড়াবে, আর ONE প্লাস আর এক্সার্ট করবে। তো প্লাস আর যদি এক্সার্ট করে তাহলে এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার সবচেয়ে বেশি অ্যামাউন্টে আসবে ইলেকট্রন, ফলত এর চার্জটা ম্যাক্সিমাম হবে। তো সেই জন্য এর বেসিসিটিটা ম্যাক্সিমাম হয়ে যাবে। মানে বিষয়টা হয়ে দাঁড়াবে এটা যে আমি এরকম ভাবে যদি ভাবি যে লোন পেয়ারটা কোনখানে সবচেয়ে কম অ্যাভেলেবল, রেজোনেন্স তো সবগুলোর মধ্যেই যাচ্ছে, এবার সবচেয়ে কম অ্যাভেলেবল হবে 3-এ, কারণ ও মাইনাস আই মাইনাস আর দিয়ে ওটা বেনজিন অবধি সবকটাতেই যাবে, কিন্তু তারপর থেকে এদিকে আরো টেনে দিচ্ছে। তাহলে 3-এরটা যেহেতু সবচেয়ে কম ওর লোন পেয়ারের ডেনসিটি, তার মানে 3-এর বেসিসিটিটা হয়ে যাবে লোয়েস্ট। তারপর কার হবে কম না Clটা, কারণ ওটা মাইনাস আই দিয়ে শুরু টানছে। তারপর কোনটা হবে না যেটা রেফারেন্স কম্পাউন্ড which has neither effect। তারপর কোনটা হবে মিথাইল, কারণ ওটা প্লাস আই দিয়ে নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি ইনক্রিজ করাচ্ছে। আর সবচেয়ে বেশি নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি কার উপর মানে কিসের জন্য আসবে না ONE প্লাস আর এর জন্য। তাহলে 5-এরটা হাইয়েস্ট হবে, এইটা বেসিসিটির অর্ডার হবে। আমরা নেক্সট প্রবলেম সেটে চলে আসি, সেটা হচ্ছে ওই একই বেসিসিটির অর্ডার, ক্ষারকীয়তার ক্রম। এটা 1 নাম্বার। এটা 2 নাম্বার কম্পাউন্ড। এটা 3 নাম্বার। তো এদের ক্ষারকীয়তার ক্রম কি হবে? এখন এইখানে যেটা দেখতে হবে যে এই নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন ডেনসিটিটা সেটা কোথায় বাড়ছে বা কমছে। এখানে যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে, এই নাইট্রোজেনটার উপর দুটো মিথাইলের প্লাস আই দিয়ে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করবে। প্লাস আইও কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস আই অ্যান্ড হাইপার কনজুগেটিভ ইফেক্ট। দুটো দিক থেকেই তাই কাজ করবে। এইখানে মিথাইলের প্লাস আই এন্ড হাইপার কনজুগেশন কাজ করবে, কিন্তু এই নাইট্রোজেনের লোন পেয়ারটা প্লাস আর এক্সার্ট করবে। প্লাস আর এক্সার্ট করছে মানে ওখানে ইলেকট্রন বেশি অ্যামাউন্টে ডোনেটেড হচ্ছে, আর এখানে দেখা যাবে যে দুদিকেরই নাইট্রোজেনের লোন পেয়ার এই ডাবল বন্ড NH এর উপর প্লাস আর দুদিক থেকে এক্সার্ট করতে পারবে।
আমি একটা দিক দিয়ে ডটেড দেখালাম, একটা দিক দিয়ে নর্মাল অ্যারো দেখালাম, তাহলে এটা দুটো দিক দিয়ে প্লাস আর আসবে। যদি আমি ইফেক্টের অর্ডার ধরি, আর ইফেক্ট রেজোনেন্স ইফেক্ট এটা মোস্ট ডমিনেটিং। হাইপার কনজুগেটিভ ইফেক্টের আর একটা সিনোনিম হচ্ছে নো বন্ড রেজোনেন্স, তার মানে কোথাও একটা সেটা রেজোনেন্সের সঙ্গে কিছু না কিছু ভাবে জড়িত, কিন্তু তার অ্যামাউন্টটা আর ইফেক্টের থেকে কম হয়, আর লিস্ট মানে ইলেকট্রন এক্সচেঞ্জ সবচেয়ে কম হয় থ্রু আই ইফেক্ট। তার মানে এখানে দুটো প্লাস আই দিয়ে নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে, এখানে একটা প্লাস আই একটা প্লাস আর, যত আর ইফেক্ট বেশি আসবে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা ডাবল বন্ড এনএইচ এর যে নাইট্রোজেন তার উপর ইলেকট্রন ডেনসিটি বাড়বে, যত ইলেকট্রন ডেনসিটি বাড়বে সেই ইলেকট্রনটার বাইরে ডোনেট হওয়ার টেন্ডেন্সি বাড়বে, তত বেসিসিটি ইনক্রিজ করবে। তার মানে টপ করে যাবে হচ্ছে থার্ড এরটা, দেন সেকেন্ড এন্ড লোয়েস্ট উইল বি কম্পাউন্ড 1। এইটা হয়ে গেল বেসিসিটির অর্ডার। নেক্সট আবার আমরা একটা সাবস্টিটিউটেড মানে অ্যালকিল সাবস্টিটিউটেড অ্যানিলিনের একটা বেসিসিটির অর্ডার দেবো, সেখানে একটা নতুন একটু শর্ট অফ নতুন একটা কনসেপ্ট আমরা ডিসকাস করব। তো আবার অর্ডার অফ বেসিসিটি, ক্ষারকীয়তার ক্রম। তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, and this is compound 5. তো এখানে মাদার সিস্টেমটা অ্যানিলিন, সবকটাই নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্স যাচ্ছে, তো দ্যাট ক্যান নট বি দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, রেজোনেন্স ফ্যাক্টরটা ডিফারেন্সিয়েট করবে না, যেটা করবে প্যারা পজিশনে যে অ্যালকিল গ্রুপগুলো আছে তাদের ইফেক্ট। এবার এখানে অ্যালকিল গ্রুপ, যেটা আমাদের অ্যালকিল গ্রুপ দেখলেই নর্মালি প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে তার প্লাস আই এর পার্সপেক্টিভে ভাববো। তো মিথাইল একটা প্লাস আই এক্সার্ট করবে, ইথাইল একটা প্লাস আই এক্সার্ট করবে, দিস ইজ আইসোপ্রোপাইল, সেটা এক ধরনের প্লাস আই এক্সার্ট করবে, দিস ইজ টার্সিয়ারি বিউটাইল, সেটা এক ধরনের প্লাস আই এক্সার্ট করবে। একটা জায়গা মনে হতেই পারে যে যত অ্যালকিল গ্রুপ বেশি থাকবে, লাইক এইখানে এখানে 3খানা মিথাইল গ্রুপ থাকছে, এখানে 2টো মিথাইল, এখানে একটা মিথাইল, তো যত অ্যালকিল গ্রুপ বেশি থাকবে তত প্লাস আই বেশি হবে, তত ইলেকট্রন ডোনেশন বাড়বে, তত বেসিসিটিটা বাড়বে। কিন্তু এখানে আমি প্রথমেই যখন এই আগের প্রবলেমটা পরে এটা করাচ্ছি, তার কারণটা হচ্ছে এই দুটো কনসেপ্টকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে দেখব রেজোনেন্স ইফেক্ট, সেকেন্ড আমরা দেখব হাইপার কনজুগেটিভ ইফেক্ট, থার্ড আমাদের কনসিডার করতে হবে আই ইফেক্ট, সেটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, মানে যদি সেটা স্টেবিলিটি কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পড়ে, কার্বোক্যাটায়ন হোক বা বেসিসিটি অ্যাসিডিটি দেখা হোক, তাহলে এই অর্ডারে দেখতে হবে। এবার এখানে তার মানে এই অ্যালকিল গ্রুপগুলোর প্লাস আই এর আগে তার হাইপার কনজুগেটিভ ইফেক্ট দেখতে হবে। হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন কোনগুলো না, ডাবল বন্ড ক্যারিং যে কার্বন তার ঠিক অ্যাডজেসেন্ট যে sp3 হাইব্রিডাইজড কার্বনটা থাকে, তার সংলগ্ন যে sp3 হাইব্রিডাইজড কার্বন, যে কোনো কার্বন না, sp3 হতে হবে সেই কার্বনটাকে, তার সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ হাইড্রোজেন গুলো হচ্ছে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। তাহলে আমরা এই 1 নাম্বার কম্পাউন্ডটায় হাইপার কনজুগেটিভ H অ্যাটম কটা আছে? 3টে, প্রথমটা। তারপরেরটা এটা তো নো আই ইফেক্ট, নো হাইপার কনজুগেটিভ ইফেক্ট, তো এটা তো লোয়েস্ট হয়ে যাবে। এখানে কটা রয়েছে? হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন থাকছে এখানে
দুটো, এই দুটো। পরেরটায় হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন থাকছে একটা, তারপরেরটায় হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন এটার সঙ্গে অ্যাটাচ তো একটাও নেই, মানে জিরো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। যত হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি থাকবে তত ইলেকট্রন ডোনেশন বেশি হবে, তত নাইট্রোজেনের লোন পেয়ারের ডেন্সিটি বাড়বে, বেসিসিটি তত বাড়বে। তাহলে হাইয়েস্ট হয়ে যাবে এক একটা, কারণ হয় তিনখানা হাইপার কনজুগেশন হচ্ছে তিনটে হাইড্রোজেনের, তারপর হবে 3, তারপর হবে 4, এটা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা দিয়ে ভাবতে হবে, তারপর 5, আর লোয়েস্ট হয়ে যাবে 2। তো মোটামুটি এই ধরনের যে কনসেপ্টগুলো এখন অবধি আলোচনা করেছি, এই টাইপের এই কনসেপ্টগুলো ভালো করে বুঝলে এবং রিলেটেড প্রবলেম প্র্যাকটিস করলে বেসিসিটি দিয়ে যা প্রবলেম পড়ে কম্পিটিটিভে ক্লাস 2 লেভেলে, সেটা মূলত এই নাইট্রোজেনাস মানে যে অ্যামিনগুলো থাকে, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক যেগুলো আমি দেখাচ্ছি, আবার বেশিরভাগ অ্যারোমেটিক দিয়েই করে, তাদের বেসিসিটির অর্ডারটা দেয়, এইরকম ভাবে চিন্তাগুলো করতে হয়। আর একটা নেক্সট অর্ডার অফ বেসিসিটি দেখে নিই। বেসিক যে যে কনসেপ্টগুলো আছে ভাবার জন্য, তার যতটা পারা যায় আমরা চেষ্টা করবো এই ক্লাসে কভার করা। এখানে দিল এটা 1 নাম্বার কম্পাউন্ড, এটা 2 নাম্বার কম্পাউন্ড, আর এটা 3 নাম্বার কম্পাউন্ড। এদের ক্ষারকীয়তার ক্রম। এখানে একটা জায়গা আমরা কনসিডার করতে হবে, সেটা হচ্ছে SIR, দ্যাট ইজ রেফার্ড অ্যাজ স্টেরিক, I ফর হচ্ছে ইনহিবিশন, আর R ফর হচ্ছে অফ রেজোনেন্স। বিষয়টা এরকম যে এখানে নাইট্রোজেনের সঙ্গে দুটো মোটামুটি বড় সাইজের মিথাইল গ্রুপ অ্যাটাচ আছে, তার অর্থ পজিশনে কিছু নেই, মানে দুটো হাইড্রোজেন আছে, and these hydrogen atoms are very very small। তো এই হাইড্রোজেনের সঙ্গে মিথাইলগুলোর এরকম ধাক্কা ধাক্কি লাগার কিন্তু অ্যাজ কোনো চান্স নেই, কারণ হাইড্রোজেনের সাইজটা খুব ছোট হয়। এবার দেখা যাচ্ছে যে এখানে একটা হাইড্রোজেন আছে বটে, কিন্তু এদিকে তো একটা মিথাইল আছে, এদিকের মিথাইল আর এই মিথাইল এদের মধ্যে একটা ধাক্কা ধাক্কি কাজ করবে, স্পেসে যে ধাক্কা ধাক্কিটা কাজ করবে সেটাকে বলা হয় স্টেরিক রিপালশন। এই যে ধাক্কা ধাক্কিটা কাজ করলো তার জন্য প্রত্যেকটা নাইট্রোজেনেরই 1 পেয়ার অফ লোন পেয়ার ছিল। তো এই লোন পেয়ারটা খেয়াল রাখতে হবে, রেজোনেন্স যে যে অ্যাটমের মধ্যে রেজোনেন্স ইনভলভ, দে মাস্ট বি কো-প্ল্যানার, তাদের একই প্লেনে থাকতে হয়। এখন এইখানে আলাদা করে কোনো ধাক্কা ধাক্কি কাজ করছে না বলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা, কিন্তু এটাও sp2 হাইব্রিডাইজড, এই কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড, ও সেম প্লেনে থাকে, খুবই ইজিলি রেজোনেন্সে টেক পার্ট করতে পারবে। কিন্তু এখানে এটা স্লাইটলি ধাক্কাধাক্কির জন্য এই লোন পেয়ারটা কিছুটা বেনজিন রিংয়ের প্লেনের সাথে পারপেন্ডিকুলার চলে আসবে। ফলত এই রেজোনেন্সটা মানে যেহেতু কোপ্ল্যানারিটি থেকে খানিকটা ডেভিয়েট করলো, সেই জন্য এখানের যে রেজোনেন্স সেটা উইকার রেজোনেন্স হবে, মানে খুব কম অ্যামাউন্টে লোন পেয়ার রিংয়ের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। আর এখানে দুটো দিক থেকে এই স্টেরিক রিপালশন কাজ করছে, তো দুটো দিক থেকে মানে এদিকের মিথাইল এই মিথাইল আর এই মিথাইল এই মিথাইলের মধ্যে ধাক্কাধাক্কির জন্য এই লোন পেয়ারটা অলমোস্ট পুরোটাই পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বেনজিন নিউক্লিয়াস হয়ে যাবে। তার মানে যেহেতু প্ল্যানারিটিটা লুজ করে ফেলছে, সেই জন্য এখানে কিন্তু রেজোনেন্স হবেই না। তো এবার যেহেতু এখানে রেজোনেন্স হচ্ছে না, তাহলে এই লোন পেয়ারটা এবং এই যে রেজোনেন্সটা হচ্ছে না কেন না, এই ঘটনাটার জন্য স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। কেন টার্মটাকে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স বলে? স্টেরিক মানে হচ্ছে যে স্পেসে ওরিয়েন্টেশন, মলিকিউল বা গ্রুপগুলোর ওরিয়েন্টেশনের জন্য যে ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন। তো
তো এইখানে এই যে চারটে, এইখানে দুটো ইথাইলের মধ্যে ধাক্কাধাক্কি স্পেসে, এই দুটো ইথাইলের মধ্যে ধাক্কাধাক্কি স্পেসে, সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। তার জন্য কি হচ্ছে, লোন পেয়ারটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বেনজিন নিউক্লিয়াস চলে আসছে। সেই জন্য যেহেতু বেনজিন নিউক্লিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার চলে গেছে, একই প্লেনে নেই, প্ল্যানারিটি লুজ করছে, সেই জন্য ফার্দার রেজোনেন্সে টেক পার্ট করতে পারছে না, মানে রেজোনেন্সটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা ইনহিবিটেড হচ্ছে। স্টেরিক ফ্যাক্টরের জন্য রেজোনেন্স ইনহিবিটেড হচ্ছে, সেই জন্য এই ঘটনাটাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। এইখানে ম্যাক্সিমাম স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স দেখা যায়, এখানে লেসার এক্সটেন্ট অফ স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স দেখা যায়, আর এখানে নো স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। সেই জন্য এখানে পুরোটাই ডিস্ট্রিবিউটেড হয়ে যেতে পারবে লোন পেয়ার যেটা রিং এর মধ্যে, তাহলে এর লোন পেয়ারের ডেনসিটি মিনিমাম হবে, একের বেসিসিটি মিনিমাম, আর তিনেরটা ম্যাক্সিমাম হবে। তাহলে 3 হাইয়েস্ট হলো, তারপর 2, তারপর 1। নেক্সট আমরা এই কনসেপ্টটার উপর কাজে লাগিয়ে আরেকটা প্রবলেম দেখব, এবং সেম মানে এই বেসিসিটি অর্ডারেরই প্রবলেম। এটা অর্ডার অফ বেসিসিটি একটা এই কম্পাউন্ডটা দিয়েছে, এই কম্পাউন্ডটা দিয়েছে, আর একটা এই কম্পাউন্ডটা দিয়েছে। তো এই তিনটে কম্পাউন্ডের বেসিসিটির অর্ডার বা ক্ষারকীয়তার ক্রম কি হবে সেটাও আমরা এক্সপ্লেন করব অন দ্য বেসিস অফ SIR, অর্থাৎ স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। তো অ্যাপারেন্ট তো মনে হবে, দেখ প্রত্যেকটা নাইট্রোজেনের লোন পেয়ার বেনজিন রিং অবধি তো ডিসপার্সড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে নাইট্রো গ্রুপ দুটো, এটা বা এটা, তাদের -I ইফেক্ট আছে আর -R আছে, এটারও -I আছে, -R আছে, মানে রেজোনেন্স অবধি যাবে। তো আমি যদি 2 নাম্বার কম্পাউন্ডের স্ট্রাকচারটা আঁকি, তাহলে আমি দেখব এই অবধি রেজোনেন্স ইজিলি যেতে পারছে। কিন্তু যদি আমি 3 নাম্বার কম্পাউন্ডটা আঁকি, তাহলে যেটা সমস্যা হবে, এই জায়গাটার মধ্যে আবার একটা স্টেরিক ক্রাউডিং হয়ে হিউজ ধাক্কাধাক্কি তৈরি হবে। যেই এই স্টেরিক ক্রাউডিং হয়ে ধাক্কাধাক্কি শুরু হলো, তখন এই NO2 গ্রুপটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বেনজিন নিউক্লিয়াস চলে আসবে, বেনজিন রিং এর সঙ্গে আর সেম প্লেনে না থেকে লম্বভাবে চলে আসছে। তখন কি হবে, রেজোনেন্স যাবে, কিন্তু সেই রেজোনেন্সটা এই অবধি যাবে, এইখানে যেতে পারবে না, কারণ ও আর এই একই প্লেনে নেই। কিন্তু এটা সেম প্লেনেই ছিল, কারণ নাইট্রোজেনটাও sp2 হয়ে গেছে প্ল্যানার। আর এইটার ক্ষেত্রেও রেজোনেন্স হবে, এই অবধি যাবে। তো একটা ডাউট তৈরি হতে পারে যে 1 আর 2 এর মধ্যে, মানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে 2টা হাইয়েস্ট হলো কারণ এটা লংগেস্ট রেজোনেন্স হচ্ছে। যত বেশি জায়গা জুড়ে ডিসপার্সড হচ্ছে, তত লোন পেয়ারের ডেনসিটিটা কমে গেছে, তত তার বেসিসিটিটা বাড়বে, তার মানে 2 একটা টপ করলো। এইবার যেটা হয় যে, না সরি, 2 একটা মানে এর ডেনসিটিটা সবচেয়ে কম হচ্ছে, এটা লংগেস্ট রেজোনেন্স আছে, তার মানে 2 একটা হয়ে যাবে মিনিমাম। আর এটার আর এটার এই দুটোর মধ্যে, এই 1 আর 3, এই দুটোর মধ্যে যেটা দেখতে হবে, 1 আর 3 দুটোতেই এই পয়েন্ট অবধি রেজোনেন্স যাচ্ছে।
কিন্তু 3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নাইট্রো গ্রুপটা একটা স্ট্রং মাইনাস আই এফেক্ট এক্সার্ট হচ্ছে, তো মাইনাস আর করছে না ওখানে কারণ প্ল্যানারিটি লুজ পড়ে গেছে, কিন্তু মাইনাস আই এফেক্টটা এক্সার্টেড হচ্ছে। সেই জন্য ও লোন পেয়ারটাকে এই অবধি টানলে সেটা বেশি এক্সটেন্ডে টানবে, কিন্তু এখানে এরকম কোনো উইথড্রয়িং এফেক্ট পড়ছে না। সেই জন্য এখানে যে লোন পেয়ারের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা কম্পারেটিভলি লেস ফেভারেবল। সেই কারণে এই নাইট্রোজেনের লোন পেয়ারের যে ডেনসিটি সেটা নাইট্রোর মাইনাস আই এফেক্টের জন্য কমে যাবে রাদার দ্যান 1। তাহলে সবচেয়ে বেশি হয়ে যাবে 1 এর, ইন বিটুইন হবে 3 এর, লোয়েস্ট হয়ে যাবে 2 এর। আমরা নেক্সট আরেকটাও বেসিসিটি অর্ডার কম্পেয়ার করে নেব। অর্ডার অফ বেসিসিটি আচ্ছা, এটা একটু অন্যরকম ভাবে আমি করছি। এখানে 3টে নাইট্রোজেন সেন্টার আছে। আমি প্রথম সেন্টারটাকে এ লিখলাম, প্রথম নাইট্রোজেন সেন্টারটা, সেকেন্ড নাইট্রোজেন সেন্টারটা বি, থার্ড নাইট্রোজেন সেন্টারটা সি। এদের বেসিসিটি অর্ডার কম্পেয়ার করতে হবে। বেসিসিটি অর্ডার কম্পেয়ার করা মানে নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি দেখতে হবে। এই যে নাইট্রোজেন, এর লোন পেয়ারটা কিন্তু কোনোভাবেই রেজোনেন্স যায় না, কিন্তু এই নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনেন্স যাবে। আবার এই নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটাও রেজোনেন্স যাবে, কিন্তু এই নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনেন্স যাচ্ছে না। তার মানে এ নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি ম্যাক্সিমাম হবে, তাহলে হাইয়েস্ট ডেনসিটি হয়ে যাবে এ। এবার বি এর ক্ষেত্রেও নাইট্রোজেনের লোন পেয়ারটা ডিস্ট্রিবিউটেড হয়েছে রেজোনেন্সে, সি এর ক্ষেত্রেও হয়েছে। বি এর ক্ষেত্রে এখানে রেজোনেন্সটা আঁকার পর দেখা যাবে যে ওটার মাথায় মাইনাস চার্জ আসছে। যদি এই সি এর ক্ষেত্রে আমি রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকি, আমি দেখব যে ও এর মাথায় মাইনাস চার্জ আসছে। আমি যদি বি এর ক্ষেত্রে বি এর নাইট্রোজেনের লোন পেয়ারটা যদি রেজোনেন্স আঁকি, তাহলে আমি দেখব যে এন এর মাথায় মাইনাস আসছে। তো বিটুইন অক্সিজেন আর নাইট্রোজেন, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সেজন্য ও যেখানে মাইনাস পাবে সেই স্ট্রাকচারটা মোর ফেভারেবল। তার মানে এই রেজোনেন্সটা মোর ফেভারেবল। তাহলে এইখানে আমি বলতে পারবো যে এটা মাইনাস আর দুটো জায়গায় করছে, কিন্তু এইটা স্ট্রঙ্গার মাইনাস আর। আর এখানে যে মাইনাস আরটা এক্সার্ট করবে এই ডাবল বন্ড NH গ্রুপটা, এই মাইনাস আরটা কম্পারেটিভলি উইকার মাইনাস আর। তার মানে এই সি এর নাইট্রোজেনের লোন পেয়ার ম্যাক্সিমাম রেজোনেন্স ডিস্ট্রিবিউটেড হবে, ওর ডেনসিটিটা তার মানে লোন পেয়ারের মিনিমাম হয়ে যাবে। তাহলে সি এর বেসিসিটিটা হয়ে যাবে মিনিমাম, এ এরটা হাইয়েস্ট ছিল, তাহলে ইন বিটুইন হয়ে যাবে বি এরটা। নেক্সট আরেকটা টাইপের প্রবলেম আমরা দেখি, অর্ডার অফ বেসিসিটি। এক নাম্বার, দু নাম্বার, এটা 3 নাম্বার, চার নাম্বার। তো
ওই নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটির পার্সপেক্টিভেই আমায় ভাবতে হবে। এখানে যে নাইট্রোজেনের লোন পেয়ারটা সেটা রিংয়ের মধ্যে রেজোনেন্স যাবে। তো আবার এখানে যে নাইট্রোজেনের লোন পেয়ার সেটা রিংয়ে রেজোনেন্স যাবে না। এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা থাকে সেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বেনজিন নিউক্লিয়াস থাকে। তো সেই জন্য এখানেও রেজোনেন্স হবে না, এবং যদি রেজোনেন্স হয় তাহলে এটা 8 পাই ইলেকট্রন সিস্টেম হয়ে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। সেই জন্য এখানেও রেজোনেন্স হবে না, এটাতেও রেজোনেন্স হবে না, এটা রেজোনেন্স যাচ্ছে আর এটাও রেজোনেন্স যাচ্ছে। এবার বক্তব্য হচ্ছে যে এই রেজোনেন্সটা হওয়ার ফলে কম্পাউন্ডটা অ্যারোমেটিসিটি গেইন করছে, মানে 6 পাই ইলেকট্রন সিস্টেমকে ওটা প্ল্যানার হচ্ছে। সেই জন্য, এবং অ্যারোমেটিসিটি গেইন করা মানে সিস্টেমটা হাইলি স্টেবল হচ্ছে, তার মানে এই রেজোনেন্সটা মোস্ট ফেভারেবল। তাহলে এইখানে লোন পেয়ারটা সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তার মানে 4 এর লোন পেয়ারের ডেনসিটিটা মিনিমাম হবে, 4 এর ডেনসিটি হয়ে যাবে মিনিমাম। আচ্ছা, তারপর হবে এইটার, কারণ এখানে রেজোনেন্স গেলে ওর অ্যারোমেটিসিটিটা লুজ করে, সেই জন্য এটার থেকে 4 এর থেকে এক একটা লেস ফেভারেবল। সেই জন্য মানে রেজোনেন্স যাবে কিন্তু এইটাতে বেশি অ্যামাউন্টে যাবে, কারণ এটা স্টেবিলিটি গেইন করছে, অ্যারোমেটিসিটি গেইন করে। এটা অলরেডি অ্যারোমেটিক ছিল, সেই অ্যারোমেটিসিটিটা লুজ করছে, সেই জন্য এই রেজোনেন্সটা কম্পারেটিভলি লেস ফেভারেবল। সেই জন্য 4 এরটার থেকে স্লাইড বেশি হবে এক একটা, ওটা অল্প রেজোনেন্স যাচ্ছে। এটাতেও রেজোনেন্স যাচ্ছে না, ক্রস দিয়েছি, এটাতেও রেজোনেন্স যাচ্ছে না। তখন তোকে দেখতে হবে এই দুটোর হাইব্রিডাইজেশন স্টেট। এই নাইট্রোজেনটা sp3 হাইব্রিডাইজড, whereas এই নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড। যেহেতু এটা sp2 হাইব্রিডাইজড, s ক্যারেক্টারটা হায়ার, তার মানে এই লোন পেয়ারটা কম্পারেটিভলি টাইটলি হেল্ড আপ হয়ে আছে দেন এই লোন পেয়ারটা। সেজন্য যেহেতু এইটা টাইটলি হেল্ড আপ হয়ে আছে মোর দেন এই লোন পেয়ারটা হাইব্রিডাইজেশনের ডিফারেন্সের জন্য, সেজন্য 2 এর বেসিসিটিটা 3 এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে হাইয়েস্ট হয়ে যাবে 2, তারপর হয়ে যাবে 3, তারপর 1, লোয়েস্ট হবে 4। এইটা আসবে বেসিসিটির অর্ডার। তো এই হাইব্রিডাইজেশন এটার একটা রোল রয়েছে বেসিসিটি অর্ডার ডিটারমিনেশন করার ক্ষেত্রে। সেরকম এটা যেমন হাইব্রিডাইজেশনের সঙ্গে অ্যারোমেটিসিটি কনসেপ্টটা ইনভলভ করে করা হলো। আর একটা কম্পারেটিভ একটা সিম্পলার প্রবলেম আমরা ডিসকাস করে নিই। লাস্ট এই প্রবলেমটা দিয়ে আমি মোটামুটি র‍্যাপ করব এই ক্লাসটা। যে ধরনের প্রবলেম পড়ে কম্পিটিটিভে লাস্ট 25-30 বছরে পড়েছে, আমি বেসিক কনসেপ্টটা পুরোটাই কভার করে দিলাম। মানে এই ক্ষারকীয়তা, অ্যামিন বা প্রতিস্থাপিত অ্যামিন, তাদের কম্পারিজন, মানে তাদের রেট, মানে কোনটা বেশি, মানে অর্ডারটা, এইটা বারবার কোশ্চেন আসে, তো এটা আলাদা করে একটা ক্লাস নিয়ে পড়াবো। নেক্সট বেসিসিটি অর্ডার আমরা এটা করব CH3 CH2NH2, এটা 1 নাম্বার। 2 নাম্বার CH3 CH ডাবল বন্ড NH। 3 নাম্বার হচ্ছে CH3C ট্রিপল বন্ড N। তো এখানে কোনো ক্ষেত্রেই রেজোনেন্স যাওয়ার কোনো ব্যাপার নেই, সবকটা ক্ষেত্রেই সেম অ্যাটমের লোন পেয়ার নিয়ে ভাবতে হবে, নাইট্রোজেনের লোন পেয়ারের ডেনসিটি। তখন প্রথমে আমায় যেটা দেখতে হবে এদের হাইব্রিডাইজেশন স্টেটটা। এইটা sp3 হাইব্রিডাইজ, এই নাইট্রোজেনটা, এটা sp2, এটা sp। যত s ক্যারেক্টার ইনক্রিজ করবে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, তার মানে এই নাইট্রোজেনটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তার জন্য এইখানে লোন পেয়ারটা সবচেয়ে টাইটলি হেল্ড আপ থাকবে। এই লোন পেয়ারটার বাইরে ডোনেটেড হওয়ার টেন্ডেন্সি হবে মিনিমাম, তার মানে এর বেসিসিটি মিনিমাম হয়ে যাবে। সিমিলার লজিকে 1 এর বেসিসিটিটা হাইয়েস্ট হবে, তার মানে 1 এরটা হাইয়েস্ট হবে, তারপর হবে 2 and 3 will be the lowest। আশা করি তোমাদের বেসিসিটি নিয়ে এই যে ক্লাসটা, এটা সবার মানে তোমরা বুঝতে পেরেছো মোটামুটি, এবং এর যে অ্যাপ্লিকেশনগুলো, সেই অ্যাপ্লিকেশনগুলো একটু যদি ভালো করে প্র্যাকটিস করা যায় প্রপার ওয়েতে, তাহলে যে কোনো ধরনের যে কোনো পরীক্ষায় ক্লাস 2 লেভেলে
যে কোনো বেসিসিটি আমরা খুব সহজেই করে দিতে পারবো। তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো, এরকম আরো অনেক নতুন ভিডিও পাবে, নতুন কনসেপ্ট পাবে। সেটার জন্য লাইক করো, ফলো করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে বন্ধুরাও এই কনসেপ্টগুলো থেকে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।